তৃণমূল দল চোরেদের দল, সন্ত্রাসবাদীদের দল। চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, সন্ত্রাস, ধর্ষণ, মায়েদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের সম্পর্কে মানুষের ধারণা সম্যক বদলে গেছে। কখনো পা ভাঙছেন, কখনো মাথা ভাঙছেন, কখনো কোমর ভাঙছেন। খেলতে খেলতে তার দলটাই তো ভেঙে জেলে চলে যাচ্ছে। তো দিদি এখনও বলছেন খেলা হবে। উনি কি বলবেন আমার দলটা পড়ে যাবে, আমার দলটা চলে যাবে? তা তো বলতে পারেন না। তৃণমূল দলটাই থাকবে না। গণতান্ত্রিক পরিবেশ আর পশ্চিমবাংলাতে তো নেই, বোলপুরেও বীরভূম জেলাতেও সেই একই অবস্থা আছে। প্রধানমন্ত্রী যে এসছেন, রাজ্য সভাপতি সুকান্ত দা এসছেন, মিঠুন চক্রবর্তী এসছেন, প্রচার তুঙ্গে আছে। বোলপুর এবং বীরভূমের মানুষ আতঙ্ক এবং সন্ত্রাস থেকে মুক্তি চায়। অসহায় নিপীড়িত মানুষ পরিবর্তনের পক্ষে। বীরভূমে দিলীপ ঘোষ না, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কথা বলছি না, তিনি ওই লোকসভা কেন্দ্রে প্রচারে ব্যস্ত। আমরা বলছি বীরভূমের দিলীপ ঘোষের কথা। চলুন সরাসরি শুনে নিই তার কাছ থেকেই। দাদা, ভোট প্রচার কেমন চলছে এখানে? ভালোই চলছে। ভোট প্রচারে সব রকমের যা করণীয়, প্রধানমন্ত্রী যে এসছেন, রাজ্য সভাপতি সুকান্ত দা এসছেন, মিঠুন চক্রবর্তী এসছেন, প্রচার তুঙ্গে আছে। কি মনে হচ্ছে এই বীরভূমের দুটি লোকসভা কেন্দ্র বিজেপি কেমন ফল করবে? দুটোই জিতবে, দুটো সিটই জেতা সিট। যেভাবে পঞ্চায়েত, পৌরসভাতে মানুষ ভোট দিতে পায়নি, গণতান্ত্রিক পরিবেশ আর পশ্চিমবাংলাতে তো নেই, বোলপুরেও বীরভূম জেলাতেও সেই একই অবস্থা আছে। স্বাভাবিক কারণেই মানুষ আতঙ্কিত আছে। আর আতঙ্কিত মানুষ, সন্ত্রস্ত মানুষ আতঙ্ক এবং সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাইছে। বাংলার মানুষ তথা বোলপুর এবং বীরভূমের মানুষ আতঙ্ক এবং সন্ত্রাস থেকে মুক্তি চায়। উন্নয়নের কথা বাদই দিলাম, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যেভাবে গায়ের জোরে ক্ষমতায় পশ্চিমবাংলায় আছে তৃণমূল, তার থেকে মানুষ মুক্তি চায়। একসময় সিপিএমের অত্যাচার থেকে মুক্তি পেতে মানুষ তৃণমূলকে নিয়ে এসেছিল, কিন্তু বর্তমান তৃণমূল সেই সিপিএমের রাস্তাতেই চলেছে, বামপন্থীদের রাস্তাতেই চলেছে, সন্ত্রাস কায়েম করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর মানুষ তাদেরকে বুঝে নিয়েছে। তারা সন্ত্রাস, রাহাজানি, যত রকমের অপকর্ম, দুষ্কর্ম, করাপশনে লিপ্ত হয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়। বাংলা যেন, পশ্চিমবাংলা যেন ভারতবর্ষের বাইরের একটি রাজ্য, এমন ভাবনা নিয়ে তারা পশ্চিমবাংলায় রাজত্ব করছে। এবং সেই তার থেকে বাংলার মানুষ, রাষ্ট্রবাদী মানুষ, সাধারণ মানুষ, অসহায় নিপীড়িত মানুষ পরিবর্তনের পক্ষে। আচ্ছা দাদা, বীরভূম মানে আমরা জানি অনুব্রতর গড়, তার একটা যে ভয়ঙ্কর খেলা হবে, এর আগে যে স্লোগান তিনি তুলেছিলেন, ওই ভয়ঙ্কর খেলা কি এখনো চলছে বীরভূমে, নাকি অনেকটা স্বস্তি মিলেছে? ভয়ঙ্কর খেলা খেলতে খেলতে তার দলটাই তো ভেঙে জেলে চলে যাচ্ছে। তো দিদি এখনও বলছেন খেলা হবে। প্রতিনিয়ত খেলতে যাচ্ছেন, কখনো পা ভাঙছেন, কখনো মাথা ভাঙছেন, কখনো কোমর ভাঙছেন। আর দলের নেতা কর্মী যারা আছেন, নেতারা সিডি, ইডি নোটিশ পাচ্ছেন চুরির দায়ে, ডাকাতি, রাহাজানির দায়ে। আর স্বাভাবিক সাধারণ কর্মী যারা তৃণমূলের, তারা আজ আতঙ্কিত, সন্ত্রস্ত। তারাও তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেই জন্য যে উন্নয়নের বার্তা দিয়ে লাঠি, বন্দুক আর টাঙি নিয়ে রাস্তায় রাস্তায় উন্নয়ন বাহিনী দাঁড়িয়ে থাকতো, আর সেই উন্নয়ন বাহিনী আর নেতাদেরকে অনুসরণ করতে পারবেন না। কারণ নেতারা, আর সেই যে নেতার নাম করলেন তিনি তিহার জেলে আছেন, বাকি নেতারা তারা ধুঁকছেন, কখন জেলে যাবেন সেই আতঙ্কে তাদের কাটছে। আচ্ছা দাদা, আমরা জানি গাছের পাতা যখন ঝরে যায় তারপর নতুন পাতা আবার জন্মায়। অনেকেই বলছেন অনুব্রত গেছে তো কি হয়েছে, কাজল শেখ নতুন আবার জন্ম নিয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? না, কাজল শেখই বলুন আর যে শেখই বলুন, কেন্দ্রে এমনই একটি সরকার আছে, জনদরদি, মানবপ্রেমী সরকার, মোদী সরকার, বিজেপির যে কেন্দ্র সরকার, সেই সরকারের প্রতি মানুষ যেভাবে আর আস্থা এবং ভরসা পাচ্ছেন, তাতে এই নতুন পাতা যে অকালেই ঝরে যাবে সেটাও এই লোকসভা নির্বাচনের পরেই দেখতে পারবেন। এত সংখ্যায় বিজেপি সিট পাবে, আর তারপরে তৃণমূল দলটাই থাকবে না, দলটাই পড়ে যাবে। হয়তো 6 মাসের মধ্যেই ইলেকশন হয়ে যাবে, আবার বিধানসভা নির্বাচন হবে। আচ্ছা, এই অনুব্রত মণ্ডলের যে দাপট ছিল, সেই দাপট কি কাজল শেখ আবার তৈরি করতে পেরেছেন? চেষ্টা করছেন, চেষ্টা করতে তো ত্রুটি নেই, চেষ্টা করবেন, কিন্তু ভিতরটা কাঁপছে। যে একজন যখন জেলে আছে,
রাজনীতির রসদ করতে সাপ্লাই দিতেন যিনি, আর আজকে যিনি বলছেন, যার নাম করছেন, তিনিও চেষ্টা করছেন কিন্তু কিছু করতে পারবেন না। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী সভা থেকে বলছেন, বিভিন্ন সভা থেকে, যে বিজেপি এই বাংলায় ভালো ফল করতে পারবে না, যে 30-এর অমিত শাহজি যে 30 পার করার এই রাজ্যের টার্গেট দিয়েছে সেটা পার করতে পারবে না। কীভাবে? বাংলায় কতকগুলো বিষয় প্রতিষ্ঠা পেয়ে গেছে। এক, তৃণমূল দল চোরেদের দল। এক, 2 নম্বর তৃণমূল দল সন্ত্রাসবাদীদের দল। এরা চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, সন্ত্রাস, ধর্ষণ, মায়েদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের সম্পর্কে মানুষের ধারণা সম্যক বদলে গেছে। সেই জন্য আর ওই ধরনের কথাবার্তা মমতা ব্যানার্জি বলবেন উনি, ওনার কথা ওনাকে বলতে, উনি কি বলবেন আমি হেরে যাব? উনি কি বলবেন আমার দলটা পড়ে যাবে, আমার দলটা চলে যাবে? তা তো বলতে পারেন না। তাই তিনি বলছেন, ওটা মুখের কথা, অন্তর থেকে বলতে পারছেন না। অন্তর সবসময় কাঁপছে, ভয়ে কাঁপছে। আচ্ছা, অমিত শাহজি যে টার্গেট দিয়েছেন সেই টার্গেট কতটা পূর্ণ হবে বলে? বাংলার যা পরিস্থিতি আছে তাতে অমিত শাহজির যে টার্গেট, সেটাকে ছাপিয়ে গেলেও আশ্চর্য হবার কিছু নেই। কি মনে হচ্ছে, কেমন জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বীরভূম সহ বাংলা? দেখুন, যে নিরিখে ভোট হওয়ার কথা সেই নিরিখে যদি ভোট হয়, আর মানুষ এবারে ভোট দেবে, কোমর বেঁধে আছে মানুষ, আর তাহলে আমূল পরিবর্তন হবে। যে সিটের কথা অমিত শাহজি বলেছেন, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের বিশ্বাস সেই সংখ্যাকে ছাড়িয়ে যাবে বিজেপি। রাজ্য সরকার প্রকল্প নিয়ে বারে সোচ্চার হচ্ছেন যে আমাদের প্রকল্পের জেরে আমরা জিতে যাবো, এটা কি সত্যি? কতটা? দেখুন, ঔদ্ধত্য, অহংকার আর অপমান মানুষ সহ্য করে না। একটা ভিখারিকেও খেতে দিতে গেলে তাকে সম্মান দিয়ে খেতে দিতে হবে। তাকে যদি অশ্লীল ভাষায় গাল দিয়ে বলা হয় এটা খা, সে খাবে না, তারও স্বাভিমানবোধ আছে। যতই উন্নয়ন করুন, প্রকল্পের কথা বলুন, যে ধরনের ঔদ্ধত্য, অহংকার আর সন্ত্রাস বাংলায় কায়েম করে রেখেছেন, মানুষ স্বাধীনতা চায়, মুক্তি চায় এই সন্ত্রাসবাদীদের হাত থেকে। আমরা সরাসরি শুনে নিলাম বীরভূমের বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বললেন এই লোকসভা নির্বাচনে। বীরভূমের যে 2 কেন্দ্র রয়েছে, বীরভূম এবং বোলপুর, কিভাবে ফল পাবে লোকসভা ভোটে, তার কাছ থেকে সরাসরি শুনে নিলাম। কি বললেন তিনি আপনাদের শোনালাম। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, বীরভূম।